হাঁসের ফসল দেখছে, হাঁসের ফসল গরু হাঁসের ফসল দেখছে। ওদিকে থেকে আসছে ওই যে ওরে যে গরু পার করতেছে 2000 হাঁস দিলে একটা না না আমি বসে আছি খাবার 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 অলরেডি এটা হয়েছে কথা দেখছেন 40 মিনিটের কথা আপনার কাছে 40 মিনিটই লাগছে এত পারাপারি করে নাম তারা নাম তো হাত ধরে তাই তো পাখির জন্য পাখির জন্য গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ গবেষকরা এখানে এসে গবেষণা করে ওখানে গেছি আমি তবে আমি বিশালের ইয়ে নিয়ে ঘুরে নাই সময় হয়নি মৌলভীবাজার সেখানেও একই রকম শীত বর্ষাকালে চৈতম্বুর পানি সমুদ্রের সঙ্গে মিশে যায় তারপরে আবার যখন শীতকাল তখন ফসলের মাঠ ক্যানেল আছে বিভিন্ন ক্যানেল আছে আর কিছু কিছু অংশ আছে কিছু কিছু অংশ সাগরের বিল হিসাবে আপনার সারা বছর ওখানে পানি থাকে এবং মাছের আড়ত এগুলো মাছের আর আমাদের বাংলাদেশে মানে এত মানে অনেক কিছুরই প্রাচুর্য আছে না কিন্তু এই মাছ বলেন নদী বলেন এই যে এগুলোকে সংরক্ষণ প্রসেস করে সেটাকে সব জায়গায় দুর্নীতি ফিশ হারবারগুলোতে আমাদের ভৈরব আমরা ছেড়ে আসলাম ভৈরবে আপনি মাছের আরো মানে সমস্ত এর থেকে যেগুলো ঢাকা চলে যায় ওখানে গিয়ে সব বরফ দিয়ে বাক্সবন্দি করবে ওখানে মার্কেট গেলে মাথা নষ্ট হয়ে যাবে মাছ দেখে ভৈরবে আচ্ছা আর ইলিশ মাছে অনেকে নাকি চাঁদপুরে বরিশালের বিভিন্ন অঞ্চল তো এই হলো মানে আমাদের দেশে আমি কিন্তু মানে আনন্দিত হলাম এই হাওড়ে এসে তারপরে আপনার এই রিকমেন্ডেশনে যদি সুযোগ হয় যদি বেঁচে থাকি তাহলে মৌলভীবাজারে গেলে তো অনেক রকম শুধু তুমি মিল না টি গার্ডেনে আমি গেছি হ্যাঁ মানে নৈসর্গিক ইয়ে আছে নৈসর্গিক দৃশ্য আমি নামটা মৌলভীবাজারে লিখে রাখি পরে ভুলে যাবো ঠিক আছে আপনার ফ্রুট সালাদ দিয়ে দেবো না কাপে দেন কাপে
ফ্রুট সালাড। প্রিয় বন্ধু, হে আমার সোনা পাখি, তুমি সেদিন জানতে চেয়েছিলে ভৈরব আশুগঞ্জের মাঝ দিয়ে যে রাজকীয় নদী মেঘনা বয়ে চলে সে এসেছে কোথা থেকে। তখন হুট করে বলা হয়নি, কারণ তার উত্তর কেবল তথ্য দিয়ে হয় না। লাগে গল্প, লাগে ভ্রমণ, লাগে নদীর ধ্যানে ডুবে থাকার সাধনা। আজ সেই সাধনার কথা বলি। শোনো, অনেকে বলে মেঘনা নাকি বাংলাদেশের মূল নদী। কেন? কারণ মেঘনা বঙ্গোপসাগরে নিজের উপস্থিতি জানান দিয়েছে, অথবা নিজের অস্তিত্ব অসাধারণ জলরাশির সাথে লীন করতে পেরেছে। এই যে বিশাল মেঘনা, সে জন্মায় এক আশ্চর্য নদীজ চক্র থেকে। শুরুটা সিলেটের সুরমা ও কুশিয়ারা দিয়ে। এই দুই নদী প্রেমের মতো পাশাপাশি চলে। তারপর ব্রাহ্মণবাড়িয়ার বালিখোলার কাছে এসে তারা মিলিত হয় কালনী নামে। কিন্তু মেঘনা কেবল কালনী নয়, তার আরও সঙ্গী আছে, আছে অন্য স্রোতধারা। এখন আসি সেই ঢেউগুলোর গল্পে। ঘোড়াউত্রা নদী এক নিবিড় ও গম্ভীর জলস্রোত, তার সাথে মিশেছে ধনু নদী। ঘোড়াউত্রা আবার বলাই নদীর পাশ ঘেঁষে বয়ে যায়। বলাই এসেছে সোজা জাদুকাটা নদী থেকে। তাদের স্রোত একাকার না হলেও লক্ষ্য এক, মেঘনার দিকে। এই ঘোড়াউত্রা, ধনু নদী, বলাই, জাদুকাটার যৌথ চিত্র যেন এক একটা নদীবাসীর সুর। ঘোড়াউত্রা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 33 কিলোমিটার, গড় প্রস্থ 439 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। ঘুরে ঘুরে উঠে আসতো জলের পাক। জলের পাক দেখে হাওড়া অঞ্চলের মানুষ ভয় পেয়ে যেত। সেই থেকে এই নদীর নাম ঘোড়াউত্রা। যেহেতু আমি মেঘনার সন্তান, সেহেতু ছোটকাল থেকে একটা কিস্সা শুনতে শুনতে আমাকে বড় হতে হয়। কিস্সাটি হলো, 3 নদীর এই মোহনায় নাকি জিন আছে এবং সেই জিনেরা প্রায়ই নৌকা একেবারে টান দিয়ে নিজেদের রাজ্যে নিয়ে যায়। তাই ঘোড়াউত্রা, কালনী এবং মেঘনা নদীর এই মোহনায় এলে যার যার ধর্ম অনুযায়ী ধর্মের প্রভুকে ডেকে ডেকে হয়রান হয়ে যেত মানুষ। এখন এমন ঘটনা আর ঘটে না। নদীর স্রোত কমে গেছে, নৌকাও হয়ে গেছে অনেক আধুনিক। তুমি জানো, এই ঘোড়াউত্রার কোল ঘেঁষেই আছে এক চমৎকার সাজানো গোছানো চর, ছাতির চর, প্রাকৃতিক চর। লোকেরা একে বলে মিনি রাতারগুল। কল্পনা করো, 16,000 মানুষের বসতি, ঘন জলের ভেতরে ভেসে থাকা 3টি প্রাথমিক বিদ্যালয়, 3টি মাদ্রাসা, একটি প্রাথমিক স্কুল। তাহলে তাদের একমাত্র বাহন জলযান। শব্দ নেই, গাড়ির হর্ন নেই, কেবল দাঁড় আর বৈঠার শব্দে জীবন চলে। যদিও ইঞ্জিনের আধুনিক শব্দ শুনতে পাওয়া যায় আজকাল, তবে এই চর যেন এক জলজ সভ্যতার হীরকখণ্ড। তো প্রিয় বন্ধু, মেঘনা একটাই না, সে এক সমুদ্রমুখী মহাযাত্রা, যার শরীরে জড়িয়ে আছে সুরমা, কুশিয়ারা, কালনী, ঘোড়াউত্রা, ধনু নদী,
বলাই আর জাদুকাটার আলাদা আলাদা গল্প। ভৈরব আশুগঞ্জের মাঝ দিয়ে যে মেঘনা চলে গেছে সে আসলে বহু নদীর মিলনের ফল, অনেক চর, অনেক গ্রামের গল্প। তোমাকে কথাটি তখন বলা হয়নি, আজ বললাম। নৌকায় বসে যদি কখনো ছাতির চর দেখতে যাও, মনে করো প্রতিটি ঢেউ এক একটা গল্প বইছে। ভালো থেকো, আবার কথা হবে নদীর পাশে বসেই। তোমার বন্ধু ইমরানুর রেজা। জমা করে রাখছি। ঘনবসতি সব পাতা, ঘনবসতি টিনের নতুন টিন লাগাইছে, ওখানে আর পানি উঠবে না।
ভাঙে না মনে হয়। তারপরে দেখেন দেয়া সিমেন্টের বস্তা দেওয়া, বস্তা বস্তা দেওয়া। যাতে মানে ভাঙে এই কারণেই দেওয়া, নতুবা দিত না। প্রত্যেকটার মধ্যে মানে এখানে বাহক বলতে এই নৌকা, হ্যাঁ একটা একটা করে গাটে নৌকা বাঁধা। হ্যাঁ। নৌকা এখানে তাদের মার্কাটা মনে হয় নৌকা। ওরা বাজার সরাই কোথায় করে? বাজার তো আছেই নির্দিষ্ট। এদের হয়তো বা জল মার্কেট আছে। সেই কারণে পিচ্ছিরা উঠেই দেখেন আপনি নৌকা দাগা। আই হাই, আমার বলে না যে নদীর পাড়ের লোকের সাহস বেশি। কবরস্থান, বর্ষাকালে এখানে কবর দেওয়া কঠিন হয়ে যায়। হাওরের মানুষের মৃত্যুর পরেও শান্তি নাই, পানির সাথেই থাকতে হয়। আসলে হাওরের মানুষগুলো পানি দিয়ে তৈরি, আবার পানিতে মিশে যায়।